ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। তাহলে এবার বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনাটা শুরু করি। দ্বিতীয় ঘটনাটা যে লিখে পাঠিয়েছে তার নাম সৌরভ। সে ঠাকুরগাঁও থেকে ঘটনাটা লিখে পাঠিয়েছে। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি মোটামুটি সেভাবেই আপনাদেরকে বলছি। মাঝখানে টুকটাক কারেকশন আমাকে করতে হয়েছে যেন ঘটনাটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো ঘটনাটা পড়ছি। ভাই, আমি সৌরভ। আমার বাড়ি ঠাকুরগাঁও জেলার ভাতুরিয়া গ্রামে। আমি আজকে যে ভৌতিক ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা আমাদের গ্রামে বহু মানুষ জানে। এমনকি আমি নিজেও এর কিছু অংশ নিজের চোখে দেখেছি। এই ঘটনার সত্য মিথ্যা নিয়ে আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু আমি শুধু আমার আর আমাদের গ্রামবাসীর অভিজ্ঞতাটাই আপনাকে তুলে ধরছি। বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমাদের গ্রামে একটা ছেলে ছিল, বয়স 17 বা 18 মতো। তার নামটা বলছি না, এটারও বিশেষ কিছু কারণ আছে। সে খুব শান্ত স্বভাবের মানুষ, কখনো কারোর সাথে কোনো ঝগড়া করেনি। একদিন সে আর তার বন্ধুরা গোসল করা আর মাছ ধরার উদ্দেশ্যে গ্রামের বাইরের এক নদীতে যায়। নদীটা আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। নদীর এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ভারত। নদীর ধারে কিছু হিন্দু পরিবারেরও বসতি ছিল, তারা প্রায়ই সেখানে কাজ আর গোসল করতে যেত। একদিন সেই ছেলেটা তার কিছু বন্ধুবান্ধব নিয়ে সেখানে গোসল করতে যায়, সাথে মাছও ধরতে চাইছিল। সব কিছুই স্বাভাবিক ছিল। তার বন্ধুরা এক এক করে গোসল সেরে নদী থেকে উঠে পড়ে, কিন্তু ছেলেটা আর ওঠে না। নদীতে মাছ ধরার লোভ হয়তো তার একটু বেশিই ছিল, অথবা সে গোসলের আনন্দটা একটু বেশি নিতে চাইছিল। নদীতে সেই সময় বুক সমান পানি, একটা মানুষ হয়তো ডুবতে পারবে না। আশেপাশেও তেমন কেউ ছিল না, শুধু দূরে দু একজনকে দেখা যাচ্ছিল। অল্প সময় পর হঠাৎ ছেলেটার মধ্যে কিছু একটা মনে হয় যে প্রভাব ফেললো। সে পানিতে অদ্ভুতভাবে লাফালাফি দাপাদাপি শুরু করে, যেন তার মাথা খারাপ হয়ে গেছে। তার আচরণ দেখে দু একজন যারা দূরে ছিল তারা বেশ ভয় পেয়ে যায়। তারা কেউ সাহস পাচ্ছিল না যে তাকে কাছ থেকে গিয়ে তাকে বাঁচিয়ে নদী থেকে তুলে আনবে। ভাবছিল যে যদি তাকে বাঁচাতে যায় তাহলে হয়তো নিজেরই বিপদ হয়ে যাবে। এরকম অস্বাভাবিকভাবে অনেকক্ষণ লাপাদাপি করার পর হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে পানিতেই নিতর হয়ে পড়ে যায়। দূরে থাকা লোকজন ছোটাছুটি করে আরও কয়েকজনকে ডেকে আনে। তখন একজন তাকে নদী থেকে উঠিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে ছেলেটার হাত পা ঠান্ডা আর মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। ঘরে কিছুক্ষণ রাখার পর ওর জ্ঞান ফিরে আসে, আর এখানেই শুরু হয় আসল ঘটনা। জ্ঞান ফেরার সাথে সাথে ছেলেটা তীব্র চিৎকার শুরু করে। চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত হাসি, দেখলেই মনে হয় কোনো অশুভ শক্তি তার মধ্যে ভর করেছে। সে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে সবাইকে ধাক্কা দিয়ে দূরে সরাতে থাকে। 4-5 জন মিলেও তাকে আটকে রাখা যাচ্ছিল না। একটা 16-17 বছর বয়সের ছেলের শরীরে এত শক্তি কিভাবে চলে আসলো এটা কেউ বুঝে উঠতে পারছিল না। একাই সে 4-5 জনকে ফেলে দিচ্ছে। সেখানে থাকা লোকজন বেশ ভয় পেয়ে যায়। একজন দ্রুত গ্রামের পাশ থেকে একজন কবিরাজকে ডেকে আনে। তিনি এসে কিছু ঝাড়ফুঁক করেন, পানি পরা দেন আর একটা তাবিজও দেন। কিন্তু ছেলেটা এতে খুব অল্প সময় শান্ত থাকে। একটু পর আবারও সে উন্মাদের মতো লাফালাফি শুরু করে। সেই ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে তখন আরেকজন বড় কবিরাজকে দূর থেকে ডেকে আনা হয়। সেই কবিরাজ এসেই ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়। তারপর সবাইকে নিয়ে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় বসতে বলল। সে তখন ছেলেটার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কি জানি শব্দ উচ্চারণ করে। আমি সেগুলো বুঝতে পারিনি। পরে কবিরাজ বলে যে ওর উপর প্রায় 7-8টা অশরীরী আত্মা ভর করেছে। তাদের মধ্যে সে কয়েকটা নামও বলে, সবগুলো নাম আমার মনে নেই। শুধু শুনেছিলাম 4 বা কালী এই জাতীয় কিছু একটা। কবিরাজ ছেলেটাকে একটা তাবিজ পরিয়ে দেয়। তাবিজ আর মন্ত্র পাঠ করার অনেকক্ষণ পর ছেলেটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। সেদিনকার মতো মনে হয় যে সব বিপদ কেটে গেছে। তবে গ্রামের মানুষদের মনের ভেতরে তখনও আতঙ্ক ছিল। কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ একদিন সন্ধ্যায় আবার সমস্যা দেখা দেয়। ছেলেটা অকারণে আবার চিৎকার করতে শুরু করে, এই জায়গায় ওই জায়গায় দৌড়াতে শুরু করে। বাড়ির অন্যরা তখন ধরে রাখার চেষ্টা করলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এইবার তার শক্তি মনে হয় আগের চেয়েও অনেকটা বেড়ে গেছে। শেষ পর্যন্ত তাকে ধরে একটা বড় গাছের সাথে বেঁধে ফেলতে বাধ্য হয় সবাই। শেষ পর্যন্ত তাকে 7-8 জন মিলে ধরে, তারপর একটা গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। পরিবারের লোকজন যে কিছুই বুঝতে পারছিল না যে ওর শরীরে এত শক্তি কোথা থেকে আসছে।
পাশের গ্রাম থেকে খবর পেয়ে সেই বড় কবিরাজ আবারও আসে। তার সাথে আরও বেশ কয়েকজন লোক আসে। তারা ছেলেটাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতেই ঝাড়ফুঁক শুরু করে। বড় কবিরাজ এবার আরও একটা কঠোর পদ্ধতি নেয়। সে ছেলেটার গায়ে হাত রেখে কি জানি উচ্চারণ করে, হয়তো মন্ত্রের মতো কিছু একটা হবে। তারপর আচমকা ছেলেটার গালে একটা জোরে কষিয়ে চর বসায়। ছেলেটা এবার অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। এরপর কবিরাজ ওর হাতের আঙুলে একটা ধারালো চাকু রাখে। চাকুটা সে এমনভাবে রাখে যেন যদি ছেলেটা একটু আঙুলটা নাড়ায় তাহলে আঙুলটা কেটে পড়ে যাবে। কবিরাজ তখন ওনাকে জিজ্ঞাসা করে, কে তুমি? ছেলেটার শরীরে কি করে এলে? ছেলেটা চাপা গলায় কি জানি একটা উত্তর দেয়। কিছু একটা নাম বলছিল, কিন্তু নামটা ঠিকমতো বোঝা যায় না। কবিরাজ তখন তাকে হুমকি দেয়। সে বলে, এই দেহ থেকে এক্ষুনি বেরিয়ে যা, না হলে আমি আঙ্গুলটা কেটে ফেলবো। এই বলেই প্রচণ্ড জোরে যে চাকুটা দিয়ে আঙ্গুলে চাপ দেয়। আর এই চাপ দেওয়ার কারণে তখন আঙুলের গোড়াটা অল্প একটু কেটে টপ টপ করে রক্ত বেয়ে পড়তে শুরু করে। ছেলেটা তখন কাতর সুরে বলে ওঠে, এরপর গ্রামবাসীরা বলা বলি করছিল যে কবিরাজ নাকি একটা কাঁচের বোতলে সেই অশুভ আত্মাগুলিকে বন্দি করে ফেলেছে। তবে কিভাবে করেছে বা আদৌ করেছে কিনা এইটা কেউ স্পষ্টভাবে বলতে পারে না। তবে আসল ঘটনা হলো যে এরপর থেকে ছেলেটাকে আর কখনো কোনো অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়নি। সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনেই ফিরে আসে বলে সবাই জানে। ঘটনাটা অবাস্তব শোনালেও আমাদের গ্রামে অনেকেই এই অভিজ্ঞতার সাক্ষী। অনেকে বলে যে ওই নদীতেই হয়তো কোনো অশুভ শক্তি বসবাস করে। সেই দিন যারা ওই ছেলেটার ভয়ঙ্কর অবস্থা দেখেছে তাদের মনে এখনও সেই আতঙ্কটা রয়ে গেছে। এখন নদীতে গোসল করার সংখ্যা অনেক কমে গেছে। খুব হাতে গোনা অল্প মানুষ ছাড়া সেই নদীতে এখন আর খুব বেশি মানুষ গোসল করে না। আমি আমার আর আমাদের গ্রামবাসীর মানুষের মুখে শোনা অভিজ্ঞতারই বর্ণনা দিলাম। এটা ঠিক গল্পের মতো শোনালেও আমাদের কাছে এটা নিছক্ষণ গল্প না, আমাদের কাছে একটা অদ্ভুত ভৌতিক বাস্তবতা। আপনি চাইলে বিশ্বাস করতেই পারেন, আবার নাও করতে পারেন। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটুকুই বলেছি। আমি শুধু চাই আমার এই অভিজ্ঞতাটুকু আপনি অন্যদের সাথে শেয়ার করবেন। তো সৌরভ, শেয়ার করে দিলাম। অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটা পাঠানোর জন্য। আর এই ধরনের ঘটনা আমার কাছে একদম অবাস্তব মনে হয়নি যে একদম বানানো গল্প মনে হয়েছে, মোটেও আমার কাছে বানানো গল্প মনে হয়নি। তোমাকে আবারও ধন্যবাদ ঘটনাটা পাঠানোর জন্য। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমাদের সর্বশেষ ঘটনা এবং আজকের ভিডিওর লাস্ট ঘটনা, তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি। তৃতীয় ঘটনাটা পাঠিয়েছে, তার নাম রাজদীপ। সে ঠিক যেভাবে পাঠিয়েছে আমি টুকটাক কারেকশন করে সেভাবেই আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি।